হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণী তোমাদের অঙ্ক বইটা 2 নম্বর যে অধ্যায়টা আছে অনুপাতের, সেই 2 নম্বর অধ্যায়ে তোমরা দেখবে 26 নম্বর পৃষ্ঠা কোষে দেখি 2.1। এই কোষে দেখি 2.1-এর অঙ্কগুলো আজকে আমি তোমাদের সলভ করে দেব। আর এখানে আলোচনা করছি কেন, যে ক্লাস 7-এর সিলেবাস অর্থাৎ ক্লাস 7-এর অঙ্ক আমি এখানে আলোচনা করছি কেন, তোমরা যারা ইউটিউবের আমার সাবস্ক্রাইবার আছো তোমরা ভাবতে পারো। এর কারণ হচ্ছে আমি যেসব প্রাইভেট টিউশনগুলো করতাম সেক্ষেত্রে করোনার কারণে তাদের পড়াতে পারছি না, সেই কারণে তাদের এই ইউটিউবের মাধ্যমে পড়াবার চেষ্টা করছি। ঠিক আছে, আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ভাই বোন বন্ধুবান্ধব যাদের দরকার বলে মনে হয় তাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে। আর চলো, ভালো করে বুঝতে তো অবশ্যই পারবে আমার মনে হয়, মনোযোগ দিয়ে শোনো এবং দেখো। দেখো, অনুপাত, অনুপাতের এইটা হচ্ছে তোমার চিহ্ন, এইটাকে বলা হয় অনুপাতের চিহ্ন। ঠিক আছে, আর অনুপাতের একটা উদাহরণ দেখো, তারপরে ভালো বুঝতে পারবে। অনুপাত দেখো এরকমভাবে লেখা হয় 1:5, এটা একটা অনুপাতের উদাহরণ। এই ওয়ানটাকে বলা হয় পূর্বপদ, অর্থাৎ প্রথমের দিকে যেটা থাকে, তোমাদের বাঁ দিকে যেটা থাকে সেটা হচ্ছে পূর্বপদ, এবং ডান দিকে যেটা থাকে অর্থাৎ শেষের দিকে যেটা থাকে সেটা হচ্ছে উত্তরপদ। ঠিক আছে, আর এবারে একটা গল্প শোনো। আমাদের বাড়িতে দেখবে যখন ইট গাঁথার কাজ হয় বা সিমেন্ট বালির কাজ হয় তখন কি হয়, ইট গাঁথছে যখন, তখন কি হচ্ছে, তখন কি লাগে, ইট লাগে, বালি লাগে আর সিমেন্ট লাগে। এই বালি আর সিমেন্ট তোমরা দেখবে একসাথে মিক্সড করা হয়। ঠিক আছে, কিন্তু বালি আর সিমেন্ট কিন্তু সেক্ষেত্রে সমান সমান দিয়ে মিক্সড করা হয় না, সেখানে একটা পরিমাণ মতো দেওয়া হয়। যেমন 1 কড়া যদি সিমেন্ট, এই 1 কড়া যদি সিমেন্ট দেওয়া হয় তার সাথে 5 কড়া বালি দেওয়া হবে। এইটাই হচ্ছে অনুপাত, অর্থাৎ দুটো জিনিসকে আলাদা আলাদাভাবে মিক্সড করা হয়। ঠিক আছে, যেমন তুমি ধরো একটা কিছু রান্না করছো বা খিচুড়ি তৈরি করছো, সেখানে চাল এবং ডাল তোমাকে দিতে হবে। চালের একটা নির্দিষ্ট অনুপাত এবং ডালের একটা নির্দিষ্ট অনুপাত কিন্তু দিতে হবে। ঠিক আছে, এইভাবে বলা হচ্ছে অনুপাতটা এই জিনিস আর কি। এবারে অনুপাত জানতে গেলে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে একটু। লঘু অনুপাত, গুরু অনুপাত, ব্যস্ত অনুপাত, এই 3টে জিনিস কাকে বলে দেখো। লঘু অনুপাত কী জিনিস? পূর্বপদ ছোট হলে তাকে লঘু অনুপাত বলবে, অর্থাৎ এই প্রথম দিকটা যে অনুপাতে ছোট তাকে লঘু অনুপাত বলবে। এইগুলো তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে গুরু অনুপাত দেখো, পূর্বপদ বড় হলে গুরু অনুপাত হয়। ঠিক আছে, দেখো উদাহরণ দিয়ে দিয়েছি। পূর্বপদ বড় আছে, দেখো প্রথমেরটা বড় আছে, তাহলে কি হবে, তোমার গুরু অনুপাত হবে। আর একটা কি জিনিস জানতে হবে তোমাদের, ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত কি? ব্যস্তানুপাত দেখো একটা আছে 5:3। ঠিক আছে, এটা ব্যস্ত করলে উল্টে যাবে, অর্থাৎ 5টা 3-এর জায়গায় চলে যাবে, 3টা 5-এর জায়গায় চলে যাবে। এইভাবে তোমাদের কিন্তু ব্যস্তানুপাত অর্থাৎ উল্টে যাবে। এবারে কোষে দেখি 2.1-এর অঙ্কগুলো শুরু করছি। কোষে দেখি 2.1-এর প্রথম যে অঙ্কটা আছে এটা পড়ছি, একটু তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। দেখো, প্রথমের অঙ্কটা লেখা আছে যে 1 কিগ্রা চালের দাম, 1 কিগ্রা চালের দাম ক টাকা আছে, তোমাদের টেক্সট বইটা দেখবে 1 কিগ্রা চালের দাম লেখা আছে 40 টাকা। তারপরে লেখা আছে 1 কিগ্রা ডালের দাম লেখা আছে 100 টাকা। এদের অনুপাত লিখতে বলেছে। ঠিক আছে, এরম লিখবো আমরা, চালের দাম ইস্টুপ ডালের দাম। তারপরে চালের দামের নিচে চালের দামটা এটা দেখে দেখে বসাবে, আর ডালের দামের নিচে ডালের দাম এটা দেখে দেখে তোমরা বসাচ্ছ। ঠিক আছে, তারপরে দুটো নিয়মে এটাকে ছোট করতে হবে, অর্থাৎ লঘিষ্ঠ আকারে নিয়ে যেতে হবে। তুমি এই নিয়মটাও করতে পারো বা এই নিয়মটাও করতে পারো। এই নিয়মটা হচ্ছে গসাগুর নিয়ম, অর্থাৎ গসাগু করবে, গসাগু করে শেষে যেটা থাকবে সেইটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। বা তোমরা এইভাবে কাটাকুটি করতে পারো, এখানে 0 0 কেটে যাচ্ছে, এখানে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10। ঠিক আছে, এবারে তোমরা দ্বিতীয় অঙ্ক অর্থাৎ 2 নম্বর অঙ্কটা দেখে নাও। 2 নম্বর অঙ্ক একটা ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজ দিয়ে 3টে কোণ দিয়ে দিয়েছে, এ কোণ, বি কোণ, সি কোণ। ঠিক আছে, তারপরে এইরকম একটা কোণগুলো লিখে দিয়ে তার অ্যান্সার করতে বলেছে। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই কোণের মাঝখানে যেগুলো থাকে সেইগুলো হচ্ছে আমাদের কোণের মান। মাঝখানে যেগুলো থাকে অর্থাৎ এ কোণের মান, এ মাঝখানটায় আছে, এইটাই হচ্ছে এ কোণ। এটা তাহলে এ কোণের মান লিখতে হবে। এ কোণের মান দেখো এখান থেকে দেখে দেখে লিখেছি 60। বি কোণের মান কত আছে দেখো, এখানে দেখে দেখে 50 লিখে দিয়েছি। সি কোণের মান এই 70 লিখে দিয়েছি। এবারে সেম যেভাবে তোমাদের বললাম যে তোমরা
এরকম গসাগু করে নিতে পারো। এটা গসাগু করতে হবে না, কারণ সব কটা থেকে 0 0 একটা করে 0 বাদ দেওয়া হয়েছে আর ডিগ্রিটা বাদ দেওয়া হয়েছে, অ্যান্সার তোমাদের এটা থেকে যাচ্ছে। আর যারা একবারে বুঝতে পারবে না, ভিডিওটা ইউটিউবে থাকছে, যতবার খুশি দেখতে পারবে, এর কোনো মানে বাধা আর কি নেই। তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। এই পেন্সিল আর লজেন্সের অনুপাত বার করতে বলছে। একটা জিনিস তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে একক অর্থাৎ লাস্টে যেগুলো থাকে এই টাকা পয়সা এইগুলোকে একক বলা হয়, ঠিক আছে। এগুলোকে একই এককে নিয়ে যেতে হবে। আমরা এই যে টাকাটা আছে পয়সায় নিয়ে যাচ্ছি, একটা বলছে একটি পেন্সিলের দাম 3 টাকা লেখা আছে, 3 টাকাটাকে পয়সায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 টাকা সমান তোমাদের কিন্তু 100 পয়সা হয়, সেই কারণে 100 দিয়ে গুণ করছি। 3 আর 100 গুণ করলে 300 হবে, ঠিক আছে। এবার একটি লজেন্সের দাম আছে 50 পয়সা, সেই 50 পয়সা আমরা লিখে দিলাম। একটা লজেন্সের দাম 50 পয়সা, 50 পয়সাটা আমরা লিখে দিলাম। এবারে তোমাদের সেই একই নিয়ম, পেন্সিলের দাম ইস্টু লজেন্সের দাম লিখবে। পেন্সিলের দামটা দেখে দেখে এখানে 300 লিখে দিচ্ছি, আর লজেন্সের দামটা এখানে দেখে দেখে 50 লিখে দিচ্ছি। এবারে তোমরা এরকম উপর নিচে বসাবে, বসিয়ে 0 0 কেটে দেবে, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 5 এ 1 এ 5 আর 5 6 30, তাহলে এই 6টা এখানে আর এই একটা এখানে বসিয়ে দেবে। অঙ্কটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে 4 দাগের যে অঙ্কটা আছে সেটা তোমরা একটু দেখবে। 4 দাগের অঙ্কটা আছে একটি আদুলি, একটি 1 টাকা, একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। এখানে তোমাদের আদুলি মানে প্রথমে জানতে হবে, আদুলি মানে হচ্ছে 50 পয়সাকে আদুলি বলা হয়। তাহলে কি বললাম, 50 পয়সাকে আদুলি বলা হয়। এবারে এটা একটি আদুলি সমান 50 পয়সা লিখেছি। একটি 1 টাকা সমান 1 টাকাটাকে পয়সায় নিয়ে যেতে হবে, ওই জন্য 1 গুণ 100 সমান সমান 100 পয়সা। একটি 2 টাকা, 2 টাকাটা দেখো 2 গুণ 100 200 পয়সা হয়ে যাচ্ছে, অর্থাৎ টাকাগুলোকে তোমাদের পয়সায় কনভার্ট করে দিতে হবে, অর্থাৎ পরিবর্তন করে দিতে হবে। তারপরে তোমাদের এরকম লিখতে হবে আদুলি 1 টাকা 2 টাকা। আদুলির মান জানো তোমরা 50, 1 টাকা হচ্ছে 100, 2 টাকা হচ্ছে 200। তোমাদের একইভাবে এরকম গসাগু করতে হবে। দেখো লাস্টে শূন্য থাকলে 5 দিয়ে আমাদের যায়, ওই জন্য 5 10 এ 50, 5 20 100 আর 5 40 200। তারপর 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 4 এ 20, 5 8 এ 40। তারপর 2 দিয়ে করলে 2 1 এ 2, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। এই যে যে জিনিসটা বেঁচে আছে সেটাই এখানে তোমাদের লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আবারও বলছি, একবার যদি না বুঝতে পারো তাহলে আরও একবার ভিডিওটা চালিয়ে দেখবে, কোনো বাধা নিষেধ নেই। এবারে তোমাদের 5 দাগের যে অঙ্কটা আছে দেখো, 5 দাগের অঙ্কে বলেছে যে উমার বয়স বলেছে 12 বছর 6 মাস। এই 12 বছর 6 মাসটাকে আমরা মাসে ট্রান্সফার করব, অর্থাৎ মাসে কনভার্ট করে দেব। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, 1 বছর সমান 12 মাস, এটা তোমাদের জানতে হবে। অর্থাৎ এই যে বছরটাকে মাসে নিয়ে যেতে গেলে এই বছরের জায়গায় 12 লিখে দিয়ে গুণ করতে হবে। দেখো 12 গুণ 12 বছর প্লাস 6 মাসটা এখানে আছে, তাহলে 12 12 গুণ করলে তোমরা পাবে 144, আর 6টা এখানে লিখে দেবে। তাহলে কি হচ্ছে, 144 আর 6 যোগ করলে তোমাদের হয়ে যাবে 150 মাস। এবারে রাতুলের বয়স আছে 12 বছর 4 মাস। একইভাবে তোমরা 12টাকে এখানে 12 দিয়ে গুণ করতে হবে, কিন্তু এখানে 2 পড়ে গেছে ভুল করে, এখানে কিন্তু 12 হবে। 12 দিয়ে গুণ করতে হবে, 12 12 গুণ করলে হবে 144, আর 4টা এখানে বসিয়ে দিতে হবে। তাহলে 144 আর 4 যোগ করলে হবে 148 মাস। 148 মাস, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে আছে দেখো, তারপরে আরেকজনের বয়স নূরজাহানের বয়স। নূরজাহানের বয়স 12 বছর দিয়ে দিয়েছে, বছরটাকে মাসে নিয়ে যেতে গেলে 12 দিয়ে গুণ, এটাকেও তোমরা 12 দিয়ে গুণ করবে, 12 মাস অর্থাৎ 144 মাস। এবারে 3 জনের বয়সের অনুপাত দেখে দেখে 3 জনের বয়সটা লিখে দেবে। একজনের 150 বেরিয়েছিল, একজনের 148 আর একজনের 144 বেরিয়েছিল। এবারে এইগুলোকে তোমাদের গসাগু করতে হবে। সবকটা সংখ্যা এখানে 2 দিয়ে যায়, ওই কারণে তোমরা 2 দিয়ে করলে 75 দুগুণে 100, 74 দুগুণে 148, 72 দুগুণে 144 হয়। এবারে এই যে অ্যান্সারটা পাচ্ছ তোমরা এখানে বসিয়ে দেবে, তোমাদের কিন্তু মেন অ্যান্সার যেটা সেটা এসে যাবে, ঠিক আছে। এবারে 6 দাগের অঙ্কটা দেখো।
ছয় দাগের অঙ্কটা বলেছে সমকোণী সমদ্বিবাহু। সমকোণী মানেই হচ্ছে 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে এই দুটো বাহু হবে সমান। এটা যদি তোমাদের 90 ডিগ্রি হয়, ত্রিভুজ, একটা ত্রিভুজ টোটাল কত মান জানো? একটা ত্রিভুজের টোটাল হচ্ছে 180 ডিগ্রি মান হয়। এবারে এ যদি একা 90 ডিগ্রি খেয়ে নেয়, তাহলে আর পড়ে থাকে কত? 90। এরা দুজনে সমান ভাগ করে খাবে, অর্থাৎ এ 45 খাবে, এ 45 খাবে। অর্থাৎ এই কারণে আমি তিনটে কোণের মান লিখেছি, একটা 90, আর একটা 45, আর একটা 45। এবারে সমকোণী ত্রিভুজের বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, একটা 90 আর দুটো 45। এবারে 45 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে পাবে তোমরা, এখানে দেখো ভাগও করতে পারো বা গসাগুও করে নিতে পারো। এইভাবে গসাগু করলে তোমরা যে অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারটা এখানে কিন্তু বসিয়ে দেবে, ঠিক আছে। এবারে 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্ক বলেছে সমবাহু ত্রিভুজ, এরকম প্রত্যেকটা বাহু সমান, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। যদি আমাদের একটা ত্রিভুজের মান 180 ডিগ্রি হয়, তাহলে সমবাহু মানে তিনটে কোণ আছে, তিনটে কোণ 3 দিয়ে ভাগ করলে আমরা 60 পাবো। ওই জন্য প্রতিটা কোণ 60 ডিগ্রি হবে, ওই জন্য 60 60 60 বসিয়েছি। প্রত্যেকটাকে ওই একই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা 1:1:1 পেয়ে যাব, ঠিক আছে। তারপরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন দেখো। 8 দাগের প্রশ্নে তোমাদের বলেছে, এটা একটু স্টার দিয়ে রাখবে এবং এটা একটু ভালো প্রশ্ন। পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে লিখি। প্রথম কথা, যেটা অনুপাত দেবে সেটা লিখে নেবে, পুলকবাবুর বয়স ইস্টু মানিকবাবুর বয়স। তারপরে যে অনুপাত দিয়েছে 7:9। তারপরে মানিকবাবুর বয়স হচ্ছে 72 বছর, মানিকবাবুর বয়স হচ্ছে 72 বছর। আর তোমরা দিয়ে দিয়েছে, এটা মানিকবাবুর বয়স 72 বছর, বইয়ে দেখবে দিয়ে দিয়েছে। এবারে যেটা দেয়নি পুলকবাবুর বয়স, সেটা তোমাদের ধরে নিতে হবে কিন্তু x বছর, ঠিক আছে। যেটা দেয়নি সেটা তোমাদের ধরে নিতে হবে x বছর। তারপরে তোমাদের এইভাবে লিখতে হবে পুলকবাবুর বয়স বাই মানিকবাবুর বয়স, লিখে তোমাদের লিখতে হবে 7/9। কোথা থেকে পেলাম 7/9? এখান থেকে তোমাদের 7/9টা লিখতে হবে। এবার দেখো পুলকবাবুর বয়সের জায়গায় পুলকবাবুর বয়স কত আছে, দেখো পুলকবাবুর বয়স ধরেছিলাম x, এই xটা আমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। আর মানিকবাবুর বয়সের জায়গায় মানিকবাবুর বয়স বয়ে দেওয়া ছিল 72, এখানে 72টা লিখে দিতে হবে। 7-এর 9 এখানে আছে, কোনাকুনি গুণ করবে এইভাবে, 9-এর সাথে x গুণ করলে 9x হয়, আর 72-এর সাথে 7 গুণ করে এরমভাবে লিখে রাখবে। তারপরে এক্সটা লিখবে, এই এখানে এরকম লাইন টানলে এই 9টা কিন্তু এর তলায় চলে গেল, 9 দিয়ে 72কে কাটলে 8-9-72, তারপরে 8 আর 7 তোমরা গুণ করে দেবে, 8 আর 7 গুণ করলে হবে 56 বছর। অর্থাৎ তোমরা এইভাবে পুলকবাবুর বয়স পেয়ে যাবে 56 বছর, ঠিক আছে। 8-এর অঙ্কটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা দেখে নেব 10-এর অঙ্কটা। এবারে 9-এর অঙ্কটা কিন্তু একইভাবে হবে, তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, বাড়িতে চেষ্টা নয় অবশ্যই তোমরা কিন্তু করবে। 9-এর অঙ্কটা আমি একবার পড়ে দিচ্ছি, যে দুটো বইয়ের দামের অনুপাত দিয়ে দিয়েছে। প্রথম বইয়ের দাম এত টাকা হলে দ্বিতীয় বইয়ের দাম কত হবে, দ্বিতীয় বইয়ের দাম তোমরা এইভাবে এক্স ধরে নেবে, ধরে নিয়ে তাড়াতাড়ি করে নেবে, সঙ্গে সঙ্গে এখনই করে নেবে, ঠিক আছে, ভিডিওটা যখন দেখবে তখনই। এবার 10-এর অঙ্কটা দেখো। 10-এর অঙ্কটায় আগে একটা জিনিস আমি লিখে নিয়েছি, 2 মিটার, আগে অঙ্কটা পড়ে দিচ্ছি একবার দেখো, যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। এবারে তোমাদের যে 2 মিটার 1 ডেসিমিটার দিয়েছে না, এইটাকে তোমরা প্রথমে ভাঙবে, প্রথমে ডেসিমিটারে নিয়ে যাবে। আমরা শিখেছিলাম কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এইভাবে আমরা যে 7টা শিখেছিলাম না, সেই মিটারটাকে দেখো কিলো, হেক্টর, ডেকা, মিটার, এই মিটার, আর কিলো, হেক্টর, ডেকা, মিটার, এখানে হচ্ছে ডেসি, এক ঘর যাচ্ছে ওই জন্য 10 দিয়ে গুণ, নিচের দিকে গেলে গুণ হয়, ওপরের দিকে গেলে ভাগ হয়, ঠিক আছে। এই নিচের দিকে গুণ হচ্ছে, 10 দিয়ে গুণ করলাম, 2-এর সাথে 10 গুণ করে 20, আর 1 যোগ করে 21, 21 ডেসিমিটার। সেই 21 ডেসিমিটারটা আমরা কিন্তু এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবারে যেটা দিয়েছে দেখো, বৃত্তের পরিধিটা বার করতে বলেছে, সেটা আমরা এক্স ধরে নিয়েছি। বৃত্তের ব্যাস দিয়ে দিয়েছে 21 ডেসিমিটার, আমরা এইভাবে এখান থেকে এটা লিখে দিয়েছি। এবার পরিধি ইস টু ব্যাস, বইয়ে দিয়েছিল দেখো, পরিধি হচ্ছে 22, ব্যাস হচ্ছে 7। আগের যে 8-এর অঙ্ক আমরা করলাম সেই একইভাবে পরিধি বাই ব্যাস করব, পরিধি বাই ব্যাস করে এই 22 আর 7 লিখে দেব। পরিধির জায়গায় পরিধিটা লিখব এক্স, আর ব্যাসের জায়গায় আমরা ব্যাসটা লিখব 21।
তারপরে আমরা কিন্তু কোনাকুনি গুণ করব। 21-এর সাথে 7 গুণ করলে 7-এর সঙ্গে x গুণ করলে 7x, আর 21 আর 22 এরম পাশাপাশি গুণ। এবারে x থাকবে তোমাদের, x থাকবে এবং 7টা নিচে নেমে যাবে। এই 7 দিয়ে 21কে কাটলে তোমাদের 3 থাকবে, আর 3 আর 22 গুণ করলে হবে 66, আর এই 66টাই হচ্ছে অ্যান্সার। তোমাদের লিখতে হবে বৃত্তের পরিধি 66 ডেসিমিটার, আর এই তারপরে লিখতে হবে 6.6 মিটার। এই 6.6 মিটার কীভাবে পেলাম? ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে ভাগ করতে হবে 10 দিয়ে, 10 দিয়ে ভাগ করলে কি হবে? 66 ছিল, এখানে তোমাদের পয়েন্টটা কিন্তু হয়ে যাবে, ওই জন্যে 6.6 মিটার হচ্ছে। ঠিক আছে, এবারে পরের যে অঙ্কটা আছে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কে বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে, অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। এরকম তোমরা লিখবে মোট ছাত্রছাত্রী ইস্টু প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রী। প্রথমে হচ্ছে সপ্তম শ্রেণী, মোট ছাত্রছাত্রী 150, প্রতিযোগিতায় নাম দিয়েছিল কত? 90। এইভাবে তোমরা কিন্তু লিখছো। ঠিক আছে, লেখার পরে তোমরা কি করবে দেখো, এবারে এইরকমভাবে তোমরা ভেঙে নেবে, ভেঙে এই 5:3 পাবে, সেটা বসিয়ে দেবে। এই 7টা কোথা থেকে এসেছে আমি বলছি একটু পরে। এখন এই পর্যন্ত দেখো যে এটাকে গসাগু করলে 5:3 অ্যান্সার হলো। এবার ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রী প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রী, একইভাবে বই দেখে তোমরা 140 আর 80 লিখবে। এটা এভাবে কাটাকুটি করেছে 0 0, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, এটা 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 7:4। এবারে এখানেও মোট ছাত্রছাত্রী আছে, এখানেও মোট ছাত্রছাত্রী আছে। এবারে এখানের যে মোট ছাত্রছাত্রী সেটা হচ্ছে 5, এই 5টা এর সাথে গুণ করে দেবে। এখানে যে ছাত্রছাত্রী মোট সেটা 7, 7টা এখানে গুণ করবে। তাহলে 5 7 কত হচ্ছে দেখো, 5 আর 7 গুণ করলে 35, আর 3 আর 7 গুণ করলে 21। এখানে 5 আর 7 গুণ করলে 35, 4 আর 5 গুণ করলে 20। অর্থাৎ এখানে 35 জনের মধ্যে 21 জন নাম দিয়েছে, এখানে 35 জনের মধ্যে 20 জন নাম দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে 35 জনের মধ্যে কতজন দেখছো তোমরা? 21 জন নাম দিয়েছে, আর এখানে 35 জনের মধ্যে 20 জন নাম দিয়েছে। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু এটা সপ্তম শ্রেণীতে বেশি ছাত্রছাত্রী নাম দিয়েছে, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু বইয়ে তোমাদের যে টেক্সট বই আছে ওখানে মনে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে বেশি নাম দিয়েছে, ষষ্ঠ শ্রেণীটা কিন্তু ভুল আছে, কারণ এখানে 20 হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আর ওখানে 21 কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবারে শেষের যে অঙ্কটা আছে খুব সহজ অঙ্ক, দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, অনুপাতটা ছিল 5:7। ঠিক আছে, তাদের গসাগু দিয়ে দিয়েছিল 13। এরকম যদি সংখ্যা থাকে তাহলে এই 13-র সাথে প্রথম সংখ্যাটা গুণ করতে হবে, 5-এর সাথে 13, আর দ্বিতীয় সংখ্যাটাও 7-এর সাথে 13 গুণ করতে হবে। প্রথমটা হচ্ছে 5-13 65, 7-13 91, এই দুটোই হচ্ছে সংখ্যা। এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের যে গ্রুপ আছে অবশ্যই সেখানে কিন্তু জিজ্ঞাসা করবে, আর কারোর বন্ধুবান্ধবদের যদি প্রয়োজন বলে মনে করো তাহলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিতে পারো।